আজকের আমাদের এই এপিসোডে মেহমান হচ্ছে আশিক চৌধুরী, যাকে আপনারা বিভিন্নভাবে চেনেন। সে কখনো বিমান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাওয়ার আগে আগে আবার বেঁচে যায়। আর বাংলাদেশটাও যখন ব্যবসা বাণিজ্যে পড়তে পড়তে একদম মাটিতে পড়ে যাচ্ছিল, সেই সময় সে ফ্লাই করে বাংলাদেশে চলে আসছে প্যারাসুট দিয়ে এটাকে কোনোভাবে ঠেকিয়ে রাখা যায় কিনা আমাদের অর্থনীতিকে। তো আশিক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। তো আসলে কি আপনি বাংলাদেশে প্যারাসুটে কানেক্ট করতে পারছেন, না বাংলাদেশ পড়ে যাচ্ছে? চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি আমরা। যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটা একটা ফ্রি ফলের মতো। বাংলাদেশ ওয়াজ অন আ ফ্রি ফল। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, দেখেছেন যে ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমি তো ব্যাংকিং সেক্টরে ছিলাম এর আগে সিঙ্গাপুরে। ইনফ্যাক্ট আই ইউজড টু কভার বাংলাদেশ অ্যাজ ওয়ান অফ দ্য মার্কেটস। তো গত বছর এরকম সময়ে আমরা এরকম সিনারিও তৈরি করছিলাম যে ডিসেম্বর ২০২৪ নাগাদ বাংলাদেশ যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায়, তাহলে আমাদের ব্যাংক হিসাবে আমরা আসলে কিভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে যাব সেটা নিয়ে কাজটা চলছিল ব্যাক এন্ডে। তো সেখান থেকে এখানে নিয়ে আসা, এটা অবশ্যই আমার একার এফোর্ট না, বাট উই আর পার্ট অফ আ টিম দ্যাটস ট্রাইং টু নাও পুট আ প্যারাশুট অন টপ। ইনভেস্টমেন্ট সামিটকে ঘিরে আপনার পরিচিতি এবং আপনাকে নিয়ে যথেষ্ট আগ্রহ, কৌতূহল তৈরি হয়েছে এবং আপনাকে বাংলাদেশে কানেক্ট করবার মতো খুব বেশি কিছু নাই পিছনে, অ্যাকসেপ্ট যে আপনি বিমান থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছেন। এর বাইরের আপনিটা আসলে কে? বাংলাদেশের মাটির সাথে আপনার সম্পর্কটা কি? আমি একেবারেই দেশের খেয়ে এবং দেশের টাকায় বড় হওয়ার ছেলে। আমার পরিবার সামরিক পরিবার থেকে আমি বড় হয়েছি। সো আমি সবসময় বলি যে সিএমএইচে আমি যখন জন্ম হয়েছিলাম, তো আমার সিএমএইচ ঢাকা। যশোর সিএমএইচে, আমার জন্ম যশোরে। তো আমার মনে আছে যে আমার বাবা-মা ওই বিলটা রেখে দিয়েছিলেন যে ৳১৫ উনারা দিয়েছিলেন আরকি আমার ফুল এই ম্যাটারনিটি প্রসেসের ভিতর দিয়ে। তো সরকারি সাবসিডিতে জন্ম হওয়া থেকে শুরু করে ক্যাডেট কলেজে পড়ালেখা করেছি, সেটাও সরকারি সাবসিডিতে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আইবিএতে। সেখানেও এইচএসসি রেজাল্টের কারণে স্কলারশিপ ছিল সরকারের টাকায়। তো আমি একেবারেই আসলে born and brought up by the country. দেশ ছেড়েছি তার একটু পরে ক্যারিয়ারের কারণে। তো সবসময় দেশে ফেরত আসার একটা ইচ্ছা ছিল, দেশকে কন্ট্রিবিউট করার একটা ইচ্ছা ছিল। সেই সুযোগটা তো সবার হয় না। অনেকেই করতে চান। বাট কাকতালীয়ভাবে একটা সুযোগ হয়ে গেল। তো এটাই হচ্ছে আসলে এটার জেনেসিস। সবসময়ই আসার ইচ্ছা ছিল। হঠাৎ করে হয়ে গেছে। দু এক জায়গাতে আমার সোর্সে আমি শুনলাম আরকি যে প্রফেসর ইউনূস নাকি ফোন দিয়ে বলছে যে, "আশিক, আর কতদিন? বাংলাদেশকে তো একটু সেবা করতে হবে, চলে আসো।" তো পরের দিন নাকি টিকিট কেটে চলে আসছেন, এরকম একটা ব্যাপার? মোটামুটি কাছাকাছি, গল্পটা কাছাকাছি। তো আ যেটা বললাম যে আজকে তো ৫ই জুলাই। ৫ই জুলাই ২০২৪ সালে বাংলাদেশে বিডার চেয়ারম্যান হওয়া আমার ক্যারিয়ার ট্র্যাকে ছিল না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইনফেক্ট তারপরে অনেক কিছুই তো বাংলাদেশের আসলে আমার মনে হয় স্ট্যান্ডার্ড ট্র্যাকে আর হয়নি। আমি তার আগে বেশ কয়েকবার দেশে ফেরত আসার চেষ্টা করেছিলাম যে দেশে এসে আমি দেশের সরকারকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। বাট তার আগের সরকার আসলে ওই অপরচুনিটি গুলা বা আমি যেগুলো ওনাদেরকে অফার করেছি ওনাদের পছন্দ হয়নি। এবং আমি ফ্রি করতে চেয়েছিলাম আসলে একদম প্রো বোনো কিছু যদি সাপোর্ট দিতে পারি দেশকে। তো স্যার যখন ফোন করলেন তখন আসলেই একদম হঠাৎ করে এক ভর দুপুরে ফোন করে বললেন যে, "আমার মনে হয় যে একটা ভালো অপরচুনিটি আছে তোমার দেশের সেবা করার জন্য। তো তুমি যদি রাজি থাকো তাহলে আমি আ ক্যাবিনেটে আইডিয়াটা প্রপোজ করতে পারি যে তোমাকে নিয়ে আসার জন্য।" তো তুমি আমার রিকোয়েস্টটা রাখবে কিনা যে দেশের সেবা করার জন্য তুমি আসতে রাজি আছো কিনা? তো এরকম প্রশ্নের তো আসলে একটাই উত্তর হয়। এই পরীক্ষার আনসার একটাই আসলে। তো ইন ইটস এনি এ লাইফ টাইম এক্সাম। it is a lifetime exam and but I'm very humbled যে এরকম সুযোগ একটা পাওয়া গেছে। তো তার যেদিন স্যার বললেন একটা রোববার উনি আমাকে বলেছিলেন। ওই সপ্তাহেই আমি দেশে এসে আসলে স্যারের সাথে দেখা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেরত গিয়েছিলাম আমার মনে আছে। তো এটা কি ফ্যামিলি, অথবা যেহেতু কর্পোরেটে ছিলেন, আমি তো জানি যে একটা টার্মিনেশন একটা আছে, নোটিস আছে, নোটিস পিরিয়ড আছে। সো এটা কি ডিফিকাল্ট ছিল না যে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া? আর বাহিরে যেহেতু আমি লম্বা সময় ছিলাম, জি, বাহিরের লাইফ প্যাকআপ করে ফার্স্ট ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে মুভ করা ইজি। জি, আপনি আমেরিকা থেকে লন্ডন চলে গেলেন, লন্ডন জি। থেকে অস্ট্রেলিয়া চলে গেলেন। কিন্তু থার্ড ওয়ার্ল্ডে ব্যাক করা ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব। ভেরি চ্যালেঞ্জিং। I absolutely agree এবং আমার জন্য যত না চ্যালেঞ্জিং, ইকুয়ালি চ্যালেঞ্জিং বা তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং সম্ভবত আমার বাচ্চাদের জন্যে এবং আমার ওয়াইফের জন্যে। বাংলাদেশে তো অনেক ধরনের চ্যালেঞ্জ মেয়েরাও ফেস করেন। তো both from a emotional point of view to financial support point of view সবখানেই আমার ওয়াইফের একটা আনওয়েভারিং সাপোর্ট আছে। উনিও যেহেতু একসাথে চাকরি করেন মাল্টিন্যাশনালে। তো আমরা ওরকম একটা তখন আসলে ডিসিশন নিয়েছি যে ঠিক আছে লং টার্মে দেশের জন্য
কিছু করতে পারার এই সুযোগ আর কখনোই হয়তো পাওয়া যাবে না। সো আমরা এই ঝাপটা আরেকবার একটা ঝাঁপ না হয় দিলাম। দেশের প্যারাসুট ছাড়া আর কি। প্যারাশুট ছাড়াই আরেকটা এই ঝাপটা আরো বড় ঝাপের মতো মনে হচ্ছে। সেই ঝাপটা দিলাম। তো এবং বাচ্চাদেরকেও আমরা রিলোকেট করেছি। সো ওইগুলা কনসিডারেশন এ নিয়েই বাট আসলে তখন ইমোশনস ওয়্যার সো হাই অ্যাজ ইউ ক্যান রিমেম্বার অগাস্ট সেপ্টেম্বরের দিকে পোস্ট গত পোস্ট বছর সারপ্রাইজিং। পোস্ট সারপ্রাইজিং ইট ওয়াজ নট ইভেন আ সেকেন্ড থট যে আমরা আসলে দেশে আসবো কি আসবো না, এটা আসা উচিত হচ্ছে কি হচ্ছে না, প্র্যাকটিক্যালিটির কথা চিন্তা করে ওগুলো আসলে আমরা কখনোই অতদূর কাম হোয়াট মে আর কি। অ্যাবসলিউটলি তো বাংলাদেশের তো একটা কথা প্রায় বলে আর কি, দেখলাম যে যারা ট্রল করে যে বাংলাদেশে তো এরকম হাজার হাজার আশিক চৌধুরী আছে, ডক্টর ইউনূস তো আর সবাইকে ফোন দেয় নাই। তাহলে ফোন দেওয়ার এই সম্পর্কটা কোত্থেকে তৈরি হইল? হাজার হাজার আশিক চৌধুরী আছে এবং তাদেরকে আমাদের সবারই হয়তো ফোন দেওয়া দরকার। যারা এরকম বিদেশে আছেন, দেশে কিছু করতে চান, তাদেরকে আমাদের নিয়ে আসা দরকার। আসলে আম আমি হয়তো একটা গিনিপিগ। কারণ আমি যতদূর জানি যে এরকম সিনিয়র সচিব পদমর্যাদায় যখন আমাকে নিয়ে আসা হয়েছিল সরকারে, এরকম করে আসলে কাউকে এরকম ডিরেক্ট এন্ট্রি করে নিয়ে আসা সরকারে হয়নি আগে। এবং মেবি ইফ মাই এক্সপেরিমেন্ট ইজ ওয়ার্কিং আউট ফাইন, দেন উই শুড ডু মোর অফ দ্য সেইম। স্যারের সাথে আমার পরিচয়টা খুবই আ কিন্তু অল্প। আমি জানি না অনেকে জানেন কিনা। উনার সাথে আমি অল্প কিছুদিন একটা গ্রামীণ টেলিকম ট্রাস্টের বোর্ডে আমি অল্প কিছুদিন একেবারে ভলান্টারি একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রোলে ছিলাম। আমি উনি যেই ফান্ডগুলো অ্যালোকেট করেন বিভিন্ন ট্রাস্টে, এনজিওতে সেখানে আমি উনাদেরকে কিছু অ্যাডভাইস দিয়েছিলাম। বাট তারপরে উনার সাথে আমার আর যোগাযোগ ছিল না অনেকদিন। সেটা কোন সালের দিকে? সেটা ২০২১ এর দিকে, ২১-২২ সালের দিকে। তারপরে আর আসলে ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। ২২ এর পরে আবার যোগাযোগ হয়েছে ২৪ এর সেপ্টেম্বরে। এই জিনিসটা কিন্তু আমাকে মানে মানে আজকে শুধু আপনি না, আমাকে অনেকেই বলেছে যে মেধাবী যদি কারো সাথে প্রফেসর ইউনূস একবার মিট করেন, তিনি নাকি তাকে মনে রাখেন। রাইট, এটা নাকি তার একটা অসাধারণ গুণ আছে, এবং যখন যাকে যেখানে প্রয়োজন হয় উনি নাকি বলেন যে, ওই ছেলেটা না দুবাই থাকে, ওকে একটু কল করো। রাইট, ও জানবে এই রাইট, কাজটা। রাইট। ওই ছেলেটা না ওইখানে থাকে, ওই মেয়েটা না ওইখানে থাকে। জি, তো এরকম দেখলাম যে এরকম মানে ব্রিলিয়ান্ট মেধাদেরকে যে পিক করা, এটার একটা মানে হিউজ, মানে এটাকে কি বলা যায়? এটা কিন্তু একটা ভিশনারি লিডারশিপের বৈশিষ্ট্য আরকি। জি। এটা যারা বড় লিডার তাদের সবারই এই একটা ক্যারেক্টার থাকে। এবং আপনি যেহেতু সিঙ্গাপুরে ছিলেন, জি, লিও কুয়ান ইউ তো আমরা পড়েছি, আপনি ওখানে ইউ লিভ থ্রু দ্য এক্সপেরিয়েন্সেস, এবং উনি নাকি একই কাজ করেছেন। অ্যাবসোলিউটলি। তো এখন হচ্ছে যে ফিরে আসার জায়গা থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট ওয়াজ লাইক এ হাইপ কাইন্ড অফ থিংস, হুম, এবং বাংলাদেশের একটা মহলে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, ব্যাপারটা কি এরকম যে একটা সামিট হবে অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার উড সিম্পলি ফ্লো ইন। হুম। তো কই কোনো টাকা তো আসলো না। রাইট, এখন প্রায় কথাটা বলা হয় যে কই সামিট তো একটা হইছে, এত গ্ল্যারিং মানে মানে ঝাঁকঝমকপূর্ণ একটা কনসার্ট করা হইলো, মানে হোয়াট হ্যাপেন্ড, মানে কি রাইট, হইলো? রাইট। তো আসলে আপনি কি অ্যাচিভ করতে চেয়েছিলেন? আসলে এই পর্যন্ত আপনি এটাকে অ্যাপ্রাইজাল করছেন কিভাবে? জি, থ্যাংক ইউ। আসলে প্রথমত আমি ইনভেস্টমেন্ট টপিকটা হ্যাজ বিকাম ভেরি ওয়েল ডিবেটেড অ্যান্ড ডিসকাসড। এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য আমার কাছে মনে হয়। We never seen it before, আমি কখনো দেখি নাই। অ্যাবসোলিউটলি আপনি যদি এভাবে চিন্তা করেন যে বিডা, বিড়ার কথা সবাই বলে। আমার মনে আছে যে আমি যেদিন ১ম আমার ওয়াইফকে গিয়ে বললাম, স্যার তো অপরচুনিটির কথা বলেছেন কিন্তু কোথায় আমাকে প্লেস করবেন ওটা বলেননি। তো পরে যখন উনি আমাকে বললেন যে এরকম তোমাকে আমি বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিয়ে আসার কথা চিন্তা করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দিলেন, তো তখন আমি যখন আমার ১ম ওয়াইফের কাছে নিয়ে গিয়েছিলাম, উনি বলছে, "এটা কি জিনিস? হোয়াট ইস বিডা?" মানে রেলেভেন্ট ছাড়া অলমোস্ট কেউ এই প্রতিষ্ঠানটার নামও জানে না ইনফ্যাক্ট। এক্সাক্টলি। সো ওই জায়গা থেকে আমরা শুরু করেছি। তো আমাদের ১ম একটা ইনভেস্টমেন্ট সামিটে একটু ফেরত যাই। সেটা হচ্ছে যে আমাদের ১ম একটা টার্গেট ছিল যে বাংলাদেশকে নিয়ে এত নেগেটিভিটি, এরিয়াস অফ কনসার্ন, এবং আসলে ১ম দিকে আপনার মনে আছে কিনা যে আমাদের আমাদের কাউন্টার ন্যারেটিভ আ সোশ্যাল মিডিয়াতে পুশ করার জন্য অনেকেই কাজ করছিলেন যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, খুব খারাপ দিকে চলে যাচ্ছে। বিদেশের কাছে আপনি যদি ইউকেতে বসে আমি দুজনে লন্ডনে ছিলাম। আপনি বিবিসি খুলেন বা যেকোনো গুগল সার্চ করেন বাংলাদেশকে নিয়ে, it was very negative. The storm, earthquakes, Absolutely. accidents, Absolutely. train collapse. Absolutely. On top now political turmoil, law and order has completely broken. এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছিল। তো what we really wanted to do is to bring as many foreign investors possible on the ground, because আমি আগেও দেখেছি যে যখন একবার একজন ইনভেস্টর বাংলাদেশে ফিজিক্যালি আসেন, তার বাংলাদেশ সম্বন্ধে যে ধারণাটা তৈরি হয় সেই ধারণাটা is grossly different from his desktop research. So we wanted to bring them here
and show them যে আসলে একটা uprising হয়েছে and that was necessary. That political instability was needed for the longer term stability. কিন্তু সেটাতে দেশ ধ্বংস হয়ে যায়নি এবং দেশ অ্যাকচুয়ালি একটা রাইট ডিরেকশনের দিকেই যাচ্ছে ফ্রম অ্যান ইকোনমিক পয়েন্ট অফ ভিউ বলেন বা ওভারঅল ইনস্টিটিউশনাল যে ফাউন্ডেশনাল জিনিসগুলো আমাদের ঠিক করা দরকার ছিল সেসব অ্যাঙ্গেল থেকে বলেন। তো সেটা করার জন্য আমরা একটা কংগ্রিগেশন করার চেষ্টা করেছিলাম। ইট ওয়াজ নেভার মেন্ট টু ক্রিয়েট দ্য হাইপ ইট অরিজিনালি ক্রিয়েটেড। আমরা সবাই তো লাগেজ ভরে ভরে ডলার নিয়ে আসবে এয়ারপোর্টে, ব্যাপারটা একদম। আর যারা যে অরিজিনাল আমি পয়েন্টটা বলার চেষ্টা করছিলাম যে এটা বিনিয়োগ নিয়ে এখন অনেক কথাবার্তা হয়, কিন্তু এটা তো একটা স্পেশালাইজড সেক্টর। যারা বিনিয়োগ নিয়ে কাজ করেন, ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, তারা খুব ভালো করে জানেন, হয়তো জেনারেল পাবলিকের কাছে এটা টেকনিক্যালিটিটা অত ক্লিয়ার না, যে বিনিয়োগ আসলে ওভারনাইট আসে না। যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন টেকস ইউজুয়ালি অ্যাবাউট 2 ইয়ার্স, 2 বছরের মতো সময় লাগে। সো প্রথম যিনি ওই দিন এপ্রিলের 9 তারিখে বাংলাদেশে আসলেন এবং আমাদের প্রেজেন্টেশন দেখলেন, আমার বেস্ট কেস অ্যাজাম্পশন হচ্ছে যে উনি এপ্রিল 9, 2027 সালে গিয়ে হয়তো বাংলাদেশে ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন। বাট আমাকে তো পাইপলাইনটা তৈরি করতে হবে। আমরা জিরো থেকে শুরু করছি, যেখানে একেবারেই কিছু নেই। তো সেই জন্য দ্যাট ওয়াজ দি অরিজিনাল ইনটেন্ট। সো ওখানে একেবারেই ইনটেন্ট ছিল না যে একদম লোকজন এসে সাথে সাথে চেক লিখে এই বছরের ইনভেস্টমেন্টকে ড্রাইভ করার জন্য সামিটটা করা হয়নি। করা হয়েছে পারসেপশন চেঞ্জ করার জন্য, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে একটা জেনুইন সলিড পাইপলাইন তৈরি করার জন্য ফর নেক্সট 3 to 5 ইয়ার্স। তো যেটা অ্যাচিভ করবার জন্য আপনারা কাজটা করলেন, ওটাকে কি আপনারা এখন রিভাইজ করতে পারছেন অথবা রিভিউ করতে পারছেন যে আমাদের পারসেপশন ক্রাইসিসকে অ্যাড্রেস করা হচ্ছে, ইনভেস্টার্স কনফিডেন্স বিল্ড করছে, এটার কি কোনো নমুনা আপনারা দেখতে পাচ্ছেন? কিছুটা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমার একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা খুব রিসেন্টলি যখন ইনকামিং ইনভেস্টরদের সাথে কথা বলছি, বা যারা আগে কখনোই বাংলাদেশে আসেননি কিন্তু ওনারা এখন আসার কথা প্ল্যান করছেন, তারা অনেকে যোগাযোগ করছেন। তো সেই যোগাযোগটা অনেক ক্ষেত্রেই ইন্টারেস্টিংলি তারা বলেন যে, "হ্যাঁ, তোমরা তো একটা ইনভেস্টর সামিট করেছিলে, সেখানকার কিছু ম্যাটেরিয়াল দেখে আমার মনে হলো যে উই ওয়ান্ট টু হ্যাভ আ কনভারসেশন। বাংলাদেশ সম্বন্ধে আমরা আরেকটু জানতে চাই।" এই লিড জেনারেশনটাই আসলে আমাদের অরিজিনাল ইনটেন্ট ছিল, যে মানুষের একটু আগ্রহ তৈরি হোক বাংলাদেশকে নিয়ে, একটু আগ্রহ তৈরি আমাদের সাথে প্রথম কথাটা বলুক। তারপরে সেখান থেকে কনভার্সন রেট ইজ এ গেম। হয়তো ১০ জন নক করলে তার থেকে হয়তো ২ জন ইনভেস্ট করবেন। এটা প্রথম প্রেমের মতো আর কি, যে Absolutely. মানে অ্যাটলিস্ট চোখাচোখিটা হোক। হ্যাঁ, একটু দেখে ভাল লাগলো আরকি যে ঠিক আছে। তো সেই জায়গাটাতে এরপরে ফেজ আউট কি? মানে সাবমিট করে ফেললেন, এরপরে এটার ফলো আপ কি করবেন? রাইট, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। সো সামিটের থেকে আমরা যেটা আসলে আমাদের টেক অ্যাওয়ে হিসেবে আমরা যেটা করার চেষ্টা করলাম, যারা সামিটে এসেছেন এবং তারপরে আপনারা দেখেছেন যে চায়না বাংলাদেশেরও কিন্তু আমরা আলাদা একটা কনফারেন্স করেছি যখন চাইনিজ কমার্স মিনিস্টার এসেছিলেন প্রায় ৩০০ কোম্পানিকে নিয়ে। উই আর ট্র্যাকিং দিস সেট অফ পিপল হু কেম। তাদের অর্গানাইজেশন ধরে ধরে আমরা একটা আসলে মাস্টার লিস্ট মেইনটেইন করি এখন বিডাতে। বিডার হিস্টোরিক যে রোল ছিল সেই রোলটা থেকে এই রোলটা খুব ডিফারেন্ট। আমরা আগে এটা করতাম না। আমরা এখন একটা পাইপলাইন ডেভেলপমেন্টের মতো এক্সারসাইজে চলে গেছি, যেখানে আমি ট্র্যাক করব এদেরকে। যখন বাংলাদেশে নতুন একটা আপডেট হবে তাকে আমি নক করব। আমি তার সাথে কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন রাখার চেষ্টা করব সো দ্যাট সে বাংলাদেশের কথা ভুলে না যায়। আপনি যদি কাইন্ড অফ ফিডিং লিস্ট, মানে বিডা ফিডিং লিস্টে আছে তারা এখন এরকম। এক্সাক্টলি, এবং আপনি এভাবে চিন্তা করেন যে আমাদের ডে টু ডে লাইফেও যখন আ আমরা একটা খাওয়ার কথা চিন্তা করছি বা একটা রেস্টুরেন্টে যাব, কনসিস্টেন্টলি যদি একটা রেস্টুরেন্ট আমাকে পিং না করে তাহলে কিন্তু রেস্টুরেন্টের কথা ভুলে যায়। তারপর দেখা যায় আমরা নেক্সট ১০ বারের মধ্যে রেস্টুরেন্টে যাই। নতুন কি অফার আসছে, নতুন কি খাবার আসছে, নতুন শেফ আসছে। Absolutely. So we have to keep reminding them that there is an option called Bangladesh which has the right business case. So please don't forget. তো সেখানে কি রেসপন্স পাচ্ছেন? মনে হচ্ছে যে মানুষ পজিটিভলি নিচ্ছে, ব্যবসায়ীরা পজিটিভলি নিচ্ছে? ডেফিনিটলি রেসপন্স পাচ্ছি। আমরা কিছু কনভার্সনও করেছি। আমার একটা ফ্যান্টাস্টিক ২ টা আমার এক্সাম্পল আছে। আই এম রিয়েলি প্রাউড অফ দেম। ১ম টা হচ্ছে যে এয়ারলাইনে যেই বিজনেস ক্লাসে ট্রাভেল করলে একটা অ্যামেনিটি কিট দেয়। সেই অ্যামেনিটি কিটটা একজন চাইনিজ একটা বড় কোম্পানি আছে, তারা ওই কিটটা বানায়। তো তারা এখন আমাদের সাথে সামিটেই ১ম তারা বাংলাদেশে এসেছিল এবং তারপরে they decided যে অ্যামেনিটি কিট ম্যানুফ্যাকচারিংটা তারা বাংলাদেশে করবে। তো বাকি সবকিছু এনে এখানে কিটটা বানিয়ে প্যাক করে আবার সব চাইনিজ এয়ারলাইনের কাছে পাস করে দিচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আমরা বিডা থেকে যদিও লিডটা পেয়েছি, আমরা ফ্যাক্টরিটা করার জন্য বেবজাকে দিয়ে দিয়েছি। সো দিস ইজ ওয়ান থিং আমার সরকারের মধ্যে মনে হয় যে ক্যাটেগরিক্যালি মিসিং, সেটা হচ্ছে ইন্টারনাল কোঅর্ডিনেশন এবং একটা টেরিটোরিয়াল মেন্টালিটি নিয়ে সরকার অপারেট করে। আমরা সেখান থেকে সরে আসতে চাই যে বিনিয়োগ যেখানেই হোক এটা আসলে দেশের জন্য লাভ। সো বিনিয়োগ আমার পছন্দ মতো জায়গায় হতে হবে। আমি যেহেতু বেজা চালাই বেজাতেই হতে হবে এমন কোনো কথা নেই। যেখানেই বিনিয়োগ হবে সেটা দেশের জন্য লাভ হবে। আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে যে
ওই সময় একটা কোম্পানি এসেছিল, তারা একটা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। তো তারা ফাইনালি ডিসিশন নিয়েছে তারা প্রায় 15,000 লোকের কর্মসংস্থান হবে, এরকম একটা এন্ড টু এন্ড ইন্টিগ্রেটেড গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করবেন। তাদেরকে বিশাল জায়গা দিয়ে আমরা আসলে এটা নিয়ে কাজ করা শুরু করেছি। সো এরকম বেশ কিছু কেস আছে যেগুলো লাইভ, কোয়াইট অ্যাডভান্স। ইউরোপিয়ান একটা ডাচ একটা ফার্নিচার কোম্পানি আছে। সো এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে। আমাদের আসলে একটা এখন জেনুইন পাইপলাইন আছে। সো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আমি একটু ওয়েট করতে চাই। হয়তো বছরের শেষ নাগাদ গিয়ে আমি একটা রিপোর্ট প্রকাশ করব যে বিডা অ্যাক্টিভলি কতগুলা ইনভেস্টমেন্ট সামিট থেকে আনতে পেরেছে। প্লাস হচ্ছে যে সামিট তো ধরেন একটা বিষয়, রাইট। একটা হচ্ছে যে এন্টায় বাংলাদেশ যে প্রোপাগান্ডাটা আছে যে বাংলাদেশ ইজ নট সুইটেবল, ক্রেডিট স্কোর ভালো না, পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, এখানে স্টেবল গভর্নমেন্ট নাই, তারপরে ক্রেডিট লাইনের প্রবলেম আছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে। এই বিষয়গুলোকে কাউন্টার করবার জন্য বিডা কি করছে? একটা হলো সামিট, মানে সামিট পার্ট। আচ্ছা। সো একটু উপর থেকে আসতে হবে। প্রথমটা হচ্ছে যে এমনিতেই এফডিআই সিনারিও আপনি যদি খুব রিসেন্টলি দেখেন, আংচাদের একটা কয়েকদিন আগে রিপোর্ট বের হয়েছে। এফডিআই কিন্তু ওভারঅল ডাউন ইয়ার ওভার ইয়ার মানে গ্লোবালি কথা বলছেন। গ্লোবালি। গ্লোবালি ইটস ডাউন। ইট হ্যাজ গন ডাউন বিকজ অফ জিওপলিটিক্যাল টেনশনস। এই কারণে এফডিআই নেমে গেছে। তো তার উপরে বাংলাদেশের কিছু ফ্যাক্টর তো আছেই ডিফিকাল্ট। এক নাম্বার হচ্ছে যে ক্লাসিক ইনভেস্টর যারা, উনারা স্টেবিলিটি খুঁজেন। এখন উনাদের ডেফিনিশন অফ স্টেবিলিটি, যেহেতু আমি ওয়েস্টার্ন মার্কেট থেকে এসেছি, উনাদের ডেফিনিশন অফ স্টেবিলিটি হচ্ছে যে লাস্ট বছরের পর বছর ধরে এখানে আসলে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট হয়নি, এটা হয়নি, সেটা হয়নি। তো আমরা তো একটা ট্রানজিশনের ভিতর দিয়ে গেছি। তো তখন সবারই মনে হয় যে আচ্ছা এই ট্রানজিশনটা কি আবার রিপিট হবে? নাকি এই ট্রানজিশনটা এখন এই যে নতুন স্টেট অফ স্টেবিলিটি এসেছে, এই স্টেবিলিটিটা কন্টিনিউ করবে? সো অনেকেই মনে করেন যে আচ্ছা ঠিক আছে কিছুদিন একটু দেখি যে আসলে এটা ঠিক ডিরেকশনে যাচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেই ভঙ্গুর ইকোনমিক একটা পজিশন থেকে শুরু করেছিলাম, সেই কারণে খুবই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে আমরা অপারেট করছি। দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু ফর দ্য কান্ট্রি। বাট কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অলসো মিনস যে আপনার আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট কমে যাবে। এটাই হওয়ার কথা। ওই ইটস এ একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ। ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট সাইকেল ফর দ্য পিকআপ। পিকআপের আগে আপনাকে সাইকেলটার ভিতর দিয়ে যেতে হবে। সো এরকম কিছু ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরের কারণে আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে আমাদের ফোকাস ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে হওয়া উচিত, হাউ ডু উই মেক দ্য ইনভেস্টমেন্ট ক্লাইমেট বেটার সো দ্যাট ওয়ান্স উই গো আউট অফ দিস কন্ট্রাকশনারি সাইকেল, তখন যাতে যারা ইনভেস্ট করার জন্য তখন রেডি থাকবেন তাদেরকে আমরা খুব ইজিলি এক্সিকিউট করে ইনভেস্টমেন্টটাকে নিয়ে আসতে পারি। তো সেইটাই আমাদের প্রাইমারি ফোকাস এবং আমরা সেই মেসেজটাই আসলে পাস করার চেষ্টা করছি। আমরা প্রতি ২ মাস অন্তর উই ডু দিস ওয়েবিনার, ইটস কল্ড স্টেট অফ ইনভেস্টমেন্ট ক্লাইমেট। সেখানে আমরা আমাদের একটা রিপোর্ট কার্ডের মতো আছে। আমরা ৩০টা বিনিয়োগের সাইডে আমরা ৩০টা রিফর্ম ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছিলাম। প্রধান উপদেষ্টা ওনার লাস্ট বক্তৃতায়ও বলেছেন। তার মধ্যে ১৮টা শেষ হয়েছে, আরও ১২টা শেষ করা বাকি আছে। তো আমরা ওই প্রতি ২ মাস পর একটা রিপোর্ট কার্ড দেই যে এটার মধ্যে এতটুকু হয়েছে, এতটুকু হওয়া বাকি আছে। বাট আমরা ডিসেম্বর নাগাদ আমি চেষ্টা করছি যে এই সবগুলা ৩০টা ইনিশিয়েটিভই ক্লোজ করে নিয়ে আসতে। মাঝখানে তো আপনি তো একটা আমলনামার হিসাব দিয়েছেন। ইয়েস। আমি একটু প্রেসে বলেছিলাম, কমিশনের একটা মিটিংয়েও বলেছিলাম রাইট। যে প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টার তাদের ৮-১০ মাসের আমলনামার একটা খতিয়ান দেওয়ার কথা আরকি, দেওয়ার জন্য বলেছি। তো আপনি পাবলিকলি সেটা দিয়েছেন আরকি, ধন্যবাদ জানাচ্ছি। তো হঠাৎ করে কেন ফিল করলেন আরকি যে আপনি তো প্রধান উপদেষ্টার চাকরি করছেন। তো প্রধান উপদেষ্টা তো রিপোর্ট কার্ড দিতে বলে নাই। জি। তো আপনি হঠাৎ করে কেন ফিল করছেন? আমি অবশ্য You স্যারকে felt বলেছি। obliged. দ্যাটস ফেয়ার। মানে সত্যি কথা যে আমিও স্যারকে বলেছি যে, "স্যার আমার মনে হয় সবারই এটা করা উচিত। সব উপদেষ্টারই হয়তো এটা করা উচিত।" এবং আমার মনে আছে আপনার বক্তৃতাটা আমি দেখেছিলাম। আ ইট ইস এ এটা ক্লাসিক একটা ইন্টারেস্টিং সিচুয়েশন। সেটা হচ্ছে যে এগেইন যেহেতু ইনভেস্টমেন্ট খুবই একটা স্পেশালিস্ট আইডিয়া, এটা নিয়ে যারা ইনভেস্টমেন্ট স্পেসে কাজ করেন, ধরেন আমার কাউন্টার পার্টি ব্যাংকার বলেন বা অন্য ইনভেস্টরদের বলেন, তাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হয়। তো পাবলিক পারসেপশন তো আমরা ড্রাইভ করাটা আমার প্রাইমারি দায়িত্ব না আসলে। আমার প্রাইমারি দায়িত্ব হচ্ছে আমার যেটা স্পেশালাইজেশন, যেটা আমার দায়িত্ব সেটা পালন করা। কিন্তু যেহেতু এটা এখন একটা হট টপিক হয়ে গেছে, সেই কারণে আপনার পয়েন্টার থেকে আপনার ভাষণের পরেই কিন্তু ইনফেক্ট আপনার ওই ডেলিবারেশন এর পরে আমার মনে হলো যে ঠিক আছে, আমরা এতদিন খুলি ইনভেস্টরদেরকে বলে এসেছি আমরা কি করছি, বাট আমি জেনারেল পাবলিককেও বলতে চাই আমরা কি করছি, বিকজ যেহেতু এই ব্যাপারে ওনাদের আগ্রহ আছে। আমরা এটা আবারও ৬ মাস পরে আরেকবার আমলনামার একটা রিফ্রেশ দিব 2.0 যে আমার আমাকে কিছু বলতে হবে না, এমনি দিয়ে দিবেন। আপনার আশা করছি এবার আপনাকে বলতে হবে না, বাট আপনি আমার মনে করিয়ে দিন যদি আমি ঠিকভাবে না। Certainly we shall do that. একটা বিষয় হচ্ছে যে বিডা আমাদের হিস্টোরিক্যালি দেখেছি যে আমলারা চালাতো জি। এবং প্রিটি মাচ সম্ভবত একটা রুলসও আছে যে এখানে
মানে এই লেভেলে আমলাদের এই লেভেল থেকে আসতে হবে, এই লেভেলে আমলাদের ওই লেভেল থেকে আসতে হবে। Right. আমি তো একটা প্রফেশনাল কাজে বিডাতে গিয়েছি এবং দেখলাম যে সব সিনিয়র সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি এই সেই হ্যান-ত্যান দেখলাম এবং মানে অবভিয়াসলি মানে আমার একটু খুঁতখুঁত টাইপের লোক তো সবকিছুকে কোয়েশ্চেন ট্রিগার করে যে এই বেচারা একটা প্রজাতন্ত্রের কর্মচারী, এই লোক ব্যবসার কি বুঝে? অথচ বলা হচ্ছে এখানে বিজনেস প্রমোট করবার জন্য ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করবে এইসব কাজ-টাজ। যে লোকটা জীবনে কোনোদিন ৳২ ব্যবসা করে নাই, সেই কাজটা কিভাবে করা সম্ভব? ইভেন আমার মনে আছে সালমান এফ রহমানের একটা ইন্টারভিউতে সে যখন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার ছিল হাসিনার, সে বলতো যে আমি সিম্পলি বিডাকে মুভ করাইতে পারতেছি না। টোটাল আমলা লেড মানে তার ফ্রাস্ট্রেশনটা সে ওখানে বলেছে। তো সেই জায়গাতে বিডার লিডারশিপে কি আপনি কি চ্যালেঞ্জ ফেস করছেন অথবা এটাকে অ্যাড্রেস কিভাবে করছেন? সো তুরস্কতে যেটা ওরা করে, আমার কাউন্টার পার্টি যিনি আছেন, উনারা একটা অ্যাডভাইজারি রোলের মতো একটা জিনিস চালু করেছেন যে বিভিন্ন দেশে এবং অনেক দেশে ওনাদের মাল্টিপল আছে। ফর এক্সাম্পল আমেরিকায় ওনাদের লস অ্যাঞ্জেলসে একজন অ্যাডভাইজার আছেন, নিউ ইয়র্কে একজন আছেন। এই অ্যাডভাইজাররা আর ইউজুয়ালি ন্যাশনালস অফ দ্যাট কান্ট্রি। সো জাপানে আমি একটা এক্সাম্পল দিই যে আমরা যদি এরকম করতে পারি যে জাপানে আমাদের বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর ছিলেন, যে জাপানি ভদ্রলোক বাংলাদেশে একসময় ছিলেন, উনি এখন রিটায়ার করে জাপান চলে গেছেন। তো তাকে যদি আমি আমার অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করি, ওনার ওই নেটওয়ার্কটা আছে, আবার বাংলাদেশকেও উনি চিনেন চেনেন। ইনাফ টু সেল বাংলাদেশ। তো আমরা এরকম টপ 5 or 7 কান্ট্রিজ যেগুলা থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এরকম কয়েকটা দেশে আমরা এরকম অ্যাডভাইজার নিয়োগ করার কথা চিন্তা করছি, যারা আসলে ডিরেক্টলি বিদেশ সাথে কানেক্টেড হবেন এবং তারা তখন ওই কানেক্টিভিটিটাকে মেইনটেইন করতে পারবেন, নেটওয়ার্কটাকে মেইনটেইন করতে পারবেন। আর দ্বিতীয় একটা জিনিস করছি, এটা নিয়ে হয়তো পেপার অলরেডি একটু লেখালেখি হয়েছে। আমরা আশা করছি অগাস্টের ১ তারিখ থেকে বা লেটেস্ট মেবি সেপ্টেম্বর ১ তারিখ থেকে চালু করে দিতে পারবো। সেটা হচ্ছে আমরা একটা ইনসেনটিভ স্কিম চালু করছি। যেকোনো বাংলাদেশী নাগরিক, উনি নন রেসিডেন্টও হতে পারেন, রেসিডেন্ট বাংলাদেশীও হতে পারেন। উনি যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, ঠিক যেভাবে রেমিটেন্স নিয়ে আসার জন্য একটা ক্যাশব্যাক আছে, এরকম ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য একটা 1.5% ক্যাশব্যাক আমরা প্রোগ্রাম চালু করার কথা টোটাল চিন্তা করছি। ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্টমেন্ট। দ্যাটস হিউজ। Yeah, so আপনি যদি $100 million নিয়ে আসেন, you get $1.5 million basically. So we really want to democratize investment process. So যে মানে কেউ এটা করতে পারেন। তাহলে ইনভেস্টর মানে ভাবতে পারে কিনা যে আমি ১০০ মিলিয়ন ইনভেস্ট করলাম, কিন্তু আপনি কাগজপত্রে $৯.৫ মিলিয়ন ইনভেস্ট করালেন, বাকিটা আবার ফেরত দিয়ে দিলেন। ব্যাপারটা কিরকম হবে? না, ব্যাপারটা ঠিক এরকম না। এটা তো কিছু ক্রাইটেরিয়া সেট করেছি আমরা যে এটা একজন ইন্ডিভিজুয়াল হতে হবে, একটা ইনস্টিটিউশন হতে পারবে না। উনি আবার ওই ইনভেস্টমেন্টের শেয়ার হোল্ডার হতে পারবেন না। তাহলে তো আসলে ইটস মানে চক্র হয়ে যাবে। সাইক্লিক্যাল সাইকেল হয়ে গেল, তাই না? তো ওরকম বাদ দিয়ে একদম জেনুইন ধরেন একজন, আমরা এরকম অনেক দেখেছি। আমি যখন চায়নায় গিয়েছিলাম, যিনি চায়নাতে একটা পিকিং ইউনিভার্সিটির টিচার। উনার চাইনিজ কমিউনিটিতে খুব ভালো হোল্ড আছে। উনি অনেক ব্যবসায়ীকে চিনেন। তো উনি যদি একটা ব্যবসা বাংলাদেশে নিয়ে আসতে পারেন, why should we not recognize his effort? তো সেইখানে আমরা যদি 1.5% দিয়ে দিতে পারি, সো ১০০ মিলিয়ন ঢুকলো বাংলাদেশে ইনভেস্টমেন্ট হিসেবে। সরকার থেকে আমরা শতকরা ১.৫%, ঠিক যেভাবে আমরা রেমিটেন্সের জন্য ক্যাশব্যাক দিই, ওভাবে আমরা ওনাকে ওটা দিয়ে দেব। আরেকটা বিষয় যেমন ধরেন আমরা দেখেছি যে গ্লোবালি প্রমিনেন্ট স্টারদেরকে বিভিন্ন সময় ইউজ করা হয়। রাইট, ধরেন জাতিসংঘ অ্যাম্বাসেডর করে পাঠায় রাইট। বিভিন্ন ইস্যুতে ক্রাইসিস হ্যান্ডেল করবার জন্য অথবা নেগোসিয়েশনের জন্য ইউজ করে। তো আমাদের যে নেগেটিভ পারসেপশন আছে অ্যাজ এ কান্ট্রি অ্যান্ড নেশন, জি। সেই জায়গাতে কি আপনারা এটা কখনো বিবেচনা করেছেন যে আমরা এরকম কোনো গ্লোবাল সেলিব্রিটিকে ইউজ করতে পারি কিনা, যাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পারসেপশন অ্যাড্রেস করবার জন্য কাজে লাগানো যেতে পারে? ভেরি ফেয়ার আইডিয়া। আমার মনে হয় যে অবশ্যই আমাদের সেটা করা উচিত। ইনফ্যাক্ট গ্লোবাল সেলিব্রিটির আগে আমি বলব যে কোয়াজি গ্লোবাল এবং বাংলাদেশি সেলিব্রিটি, লেটস টেক হামজা অ্যাজ অ্যান এক্সাম্পল। আই জেনুইনলি থিংক পিপল লাইক হামজা চৌধুরী উই ক্যান, আসলে কি একটা দেশের পারসেপশন আপনি যখন দেখবেন যে কোরিয়া নিয়ে এখন এত কথাবার্তা হয়, ইট ইজ নট অনলি, ইউ ডোন্ট অনলি এক্সপোর্ট দি বিজনেস কেস বাট ইউ অলসো এক্সপোর্ট দ্য কালচার অফ দ্য কান্ট্রি, রাইট? সো আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওটা ঠিকভাবে এখনো করে উঠতে পারিনি। যে বাংলাদেশ নিয়ে যখন একটা পজিটিভ ইনভেস্টমেন্ট পারসেপশন তৈরি করতে হবে, সেটা করার জন্য শুধু আমাকে এই অর্থনৈতিক দিকটা দেখলেই হবে না। এটার সাথে, সাথে আমাকে বাকি জিনিসগুলো দেখতে পারতে হবে। কারণ ইনভেস্টর যখন আসবেন, উনি চিন্তা করবেন যে আমার একটা স্টাফ পুল থাকবে। সেই স্টাফ পুল বাংলাদেশে কি আদৌ সাস্টেইন করতে পারবে কিনা? বাংলাদেশী একটা স্টাফ পুল কি আমি নিয়ে তাদেরকে নিয়ে কাজ করতে পারবো কিনা? সো ওভারঅল ইটস আ ইমার্সিভ এক্সপেরিয়েন্স। ইটস নট অনলি জাস্ট অন পেপার। সেই জায়গাটাতে আমাদের অনেক কিছু করার আছে, ইনক্লুডিং using some global ambassadors, definitely. এবং আমরা যেটা বিভিন্ন দেশের মানে বাস্তবতায় দেখেছি আর কি, যে আপনি যেটা এক্সাম্পল জাপান এবং টার্কির কথাটা দিয়েছেন, ইটস ভেরি টেকনিক্যাল এক্সপার্টিজ। জি। একই কাজ তো
মানে মানে অফেন্সিভলি করার সুযোগ আছে কিনা, যেটা আমি এর আগে আপনাকে বললাম যে যেমন স্যামসাং এর কাছে আপনাদের ডেলিগেশন যাওয়া, রাইট যে রিয়েলি হোয়াট হ্যাপেন ইন জি 12 13 হোয়াট এভার, মানে আমরা রিয়েলি মানে সরি উই রিগ্রেট জি অ্যাবাউট দ্য ডিসিশন, ইজ এনি আদার ওয়ে দ্যাট ইউ ক্যান রিভিজিট দ্য ডিসিশন টু ইনভেস্ট? মানে এইরকমও ধরেন 10টা কোম্পানি 20টা কোম্পানি যারা কোনো না কোনো ফর্মে, যেটা আপনি বলেছেন যে মানে ইন্টেনশন পাইপলাইন তৈরি করা, অ্যাবসলিউটলি তো এইরকম স্যামসাং টাইপের কোম্পানির কাছে মানে অফেন্সিভলি রিচ আউট করবার সুযোগ সুযোগ আছে বিডার কিনা আছে কিনা? সুযোগ আছে যথেষ্ট ক্যাপাসিটি এবং রিসোর্স আছে কিনা সেটা নিয়ে আমার একটু কোয়েশ্চেন মার্ক আছে। ইনভেস্টমেন্ট ইউজুয়ালি ফ্লোস থ্রু অ্যাঙ্কার ইনভেস্টার্স, এটা সবাই জানে। যে কোনো বড় দেশ হলেও ধরেন আজকে যদি আমি টার্কির এক্সাম্পল দিলাম মাত্র, কোরিয়ার ক্ষেত্রে স্যামসাং, যখন ভিয়েতনামে ইনভেস্টমেন্ট ঢুকেছে কোরিয়ান, স্যামসাং কিন্তু লিড করেছে। তো সবসময় এরকম একটা দুইটা বড় কোম্পানিকে আপনার টার্গেট করতে হবে এবং তাদেরকে যদি আপনি ল্যান্ড করাতে পারেন, ইকোসিস্টেম উইল ফলো, তার সাপ্লাই চেইন উইল ফলো, তার অ্যাক্সেসরিজ উইল ফলো, অনেকেই ফলো করবে। তো অ্যাবসলিউটলি অফেন্সিভ হওয়ার সুযোগ আছে এবং করা আমাদের হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে এটা কে করবে এবং সেটা যদি সেটা বিডাই করে, বিডার সেটা করার মতো ক্ষমতা এবং লোকবল আছে কিনা। তো বিডার ক্লাসিক যে রোলটা ছিল সেটা ছিল একটা পোস্ট অফিসের মতো। আপনি বিডা এসে রেজিস্ট্রেশন করবেন। আপনি যদি বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে চান তাহলে বিডা আপনি একটা রেজিস্ট্রেশন করবেন। সো আপনি একটা এডিশনাল স্টেপ অ্যাড করেছেন। এটা থেকে কিন্তু ব্যুরোক্রেসি কোনো আর কি, কাইন্ড অফ ব্যুরোক্রেসি। অ্যাবসলিউটলি। বাট কোর বিডার যে রেসপন্সিবিলিটি থাকা উচিত, যেটা আপনার যেটার কথা আপনি বলছেন, সেটার জন্য কিন্তু কোনো ডিপার্টমেন্ট নেই বিডাতে। বিডাতে ডিপার্টমেন্ট আছে রেজিস্ট্রেশনের জন্য, বিডাতে ডিপার্টমেন্ট আছে আইপি ইস্যু করার জন্য। তো সেখান থেকে সরে এসে আমরা এখন বিডার সাংগঠনিক কাঠামো যেটা অর্গানোগ্রাম, সেটাকে আমরা রিফ্রেশ করার চেষ্টা করছি। এটা নিয়ে একটা প্রজেক্ট এই মুহূর্তে চলছে, যেখানে ঠিক ব্যাংকে যেটা হয় যে আপনার একটা অপস টিম থাকে, সেটাকে আমরা ব্যাক অফিস বলি। আর যারা ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করে, আমরা হান্টার ফার্মার বলি ব্যাংকে। ফার্মার হচ্ছে যারা অলরেডি ক্লায়েন্ট যারা আছে তাদেরকে আমি কিভাবে নার্চার করব, আর হান্টার হচ্ছে যারা নতুন ক্লায়েন্ট গিয়ে খুঁজে নিয়ে আসবে। সো আমরা বিডাতে এরকম একটা হান্টার সেটআপ তৈরি করার চেষ্টা করছি এবং আমার প্রেফারেন্স হচ্ছে যে এই হান্টার গ্রুপে মোস্টলি আসলে প্রাইভেট সেক্টর থেকে লোকজন থাকবে। আমরা একটা সেকেন্ডমেন্ট বা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম মতো দাঁড় করাবো। ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে একটা রিক্রুটমেন্ট প্রসেস করতে যাচ্ছি এক্সপেরিমেন্টালি। যে লেটস টেক অ্যান এক্সাম্পল যে আম বাংলাদেশে একটা লোকাল ব্যাংকে একজন রিলেশনশিপ ম্যানেজার যিনি কাজ করেন, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার, তাকে আমি ২ বছরের জন্য বিদায় নিয়ে আসলাম। তো তাতে উনার কি লাভ হলো? উনি সরকারের হয়ে কাজ করলেন, ন্যাশনাল সার্ভিস করলেন, ঠিক যেরকম আমি এখন করছি। ২ বছর পরে উনি আবার ওই ব্যাংকেই ফেরত চলে যাবেন। উনি সিনিয়রিটি রিটেইন করবেন। এই ২ বছর উনার যাবতীয় বেনিফিট এবং পে প্যাকেজ যেটা, সেটা বিডার ক্যারি করবে আগের সাথে ম্যাচ করেই। সো উনাকে একটা পে কাট নিয়ে এখানে আসতে হবে না। উনি সেম বেনিফিটস এ থাকবেন। উনি ২ বছর পর আবার প্রাইভেট সেক্টরে ফেরত চলে যাবেন। ইটস এ ভেরি কমন প্র্যাকটিস ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আপনি জানেন, আপনি ইউকে তে ছিলেন। ইউকে, ইউএসএ এগুলা খুব কমনলি হয় যে প্রাইভেট সেক্টর থেকে লোকজন সরকারে এসে কাজ করে আবার ফেরত চলে যায়। সো উই আর ট্রাইং টু ক্রিয়েট দ্যাট মডেল। একটা বিষয় হলো যে আমাদের অর্থনীতিতে সেক্টর এক্সপানশনের একটা বিতর্ক আছে যে আর কতদিন আমরা দর্জিগিরি করবো আর কি। রাইট। আমার তো নতুন কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই। তো সেখানে আমার মনে আছে যে আমাদের কাছ থেকে আমরা যেহেতু মানে রাজনৈতিক কর্মী, আমাদের সারা দুনিয়া থেকে দেশ নিয়ে ভাবে এমন মানুষজন আমাদেরকে নক করে, কাগজপত্র পাঠায়, পেপার পাঠায়। তার মনে আছে আমেরিকা থেকে এক ভদ্রলোক, উনি সেমিকন্ডাক্টর নিয়ে ওনার একটা গবেষণা আছে, উনি একটা পেপার-টেপার পাঠাইলেন আমাকে। তো আমি তো যেহেতু সায়েন্স পড়ি নাই, আমার এগুলো বোঝায় যথেষ্ট ঘাটতি আছে। বাট আমি যেটা সামারি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যেহেতু তাইওয়ান স্ট্রেইট হচ্ছে এখন সেমিকন্ডাক্টরের টিএমএইচএস সম্ভবত সবচেয়ে বড় জি। ইন্ডাস্ট্রি। আবার চায়না থেকে ইনভেস্টমেন্ট পুল করছে আমেরিকা তার স্ট্র্যাটেজিক রিজনে। তো এইটার জন্য কংগ্রেস ইতিমধ্যে নাকি ২০০ থেকে ৩০০ বিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করবে সারা দুনিয়াতে, অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তো সেই জায়গাতে এইরকম একটা ইন্ডাস্ট্রি থেকে যদি প্রফেসর ইউনূসের মতো একটা লোককে কাজে লাগায় আমরা নেগোশিয়েট করতে পারি, ওই ইউনিভার্সিটি প্রফেসর বোধ করছেন যে বাংলাদেশ চাইলে মিনিমাম $65 বিলিয়ন ইনভেস্টমেন্ট পুল করতে পারবে। প্রফেসর ইউনূসের যে আপনার যে অ্যাক্সেস আছে, যে নেটওয়ার্ক আছে। রাইট। তো এইরকম নতুন খাত, আইটি আর একটা ব্যাপার, একটা বড় জায়গা, আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করছে, ভালো টাকা পয়সাও কামাচ্ছে, কিন্তু পেপলটা পর্যন্ত অ্যাক্সেস করা যায় না বাংলাদেশে। রাইট। সিম্পল জিনিস। এবং আমি নিজেও জানি, আমি আমার পার্সোনাল পরিচিত কয়েকজনের টাকা পয়সা এইটা সেটা করে এই লন্ডনের পরিচিতর সাথে ওর সাথে এক্সচেঞ্জ করায়, ওর অ্যাকাউন্টে আইনা আবার বাংলা টাকা করা, মানে জটিল কাজ করতে হয়েছে আর কি। তো এই সেক্টর এক্সপানশন পার্টিকুলারলি সেমিকন্ডাক্টর নিয়ে কি আপনাদের কোনো আলোচনা আপনারা করছেন? জি।
টপিক্যাল কোয়েশ্চেন, সেমিকন্ডাক্টর তো হট টপিক এগেন। সেমিকন্ডাক্টর ইনফ্যাক্ট গ্লোবাল বিজনেস এখন প্রায় $650 বিলিয়ন মতো, এবং ওর তো নাম্বার ওয়ান কোম্পানি, এবার এবার দেখলাম না গত বছর দেখি। TSMC, জি। হ্যাঁ, এখন নাম্বার ওয়ান কোম্পানি। তো এবং 2030-এর মধ্যে ইন্ডাস্ট্রিটা প্রায় বলা হচ্ছে যে $1 ট্রিলিয়ন ওয়ার্থ হবে গ্লোবালি। বাংলাদেশের এই মুহূর্তে সেমিকন্ডাক্টরের টোটাল ইন্ডাস্ট্রি গিভ অর টেক রাফলি $20 to $30 মিলিয়ন মাত্র আমাদের টোটাল এক্সপোর্ট। সো হিউজ অপরচুনিটি, মানে এটার কোনো এন্ডলেস, মানে ধরেন উই ক্যান ইজিলি কনসিডার 100x রিটার্ন আউট অফ দিস। তো আমরা জানুয়ারির 1 তারিখে সেমিকন্ডাক্টরের জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স করেছিলাম। আমি অ্যাকচুয়ালি চেয়ার ছিলাম সেটার। সেখানে 4টা গ্রুপ থেকে লোকজনকে নেওয়া হয়েছিল। সরকার থেকে 3 জন ছিলেন, আমি ছিলাম এনবিআর চেয়ারম্যান আর আইসিটি মিনিস্ট্রির সেক্রেটারি। একাডেমিয়া থেকে 3 জনকে নেওয়া হয়েছিল, বুয়েটের ভিসি, এমআইএসটি, এরকম করে। প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট যারা ইন্ডাস্ট্রিতে এগিয়ে আছেন বাংলাদেশে, উলকাসেমে এনায়েত ভাই ফর এক্সাম্পল, ওনাকে নেওয়া হয়েছিল, এরকম কয়েকজনকে নেওয়া হয়েছে। আর নন রেসিডেন্ট বাংলাদেশি যারা সিলিকন ভ্যালিতে আছেন, এরকম কয়েকজনকে নেওয়া হয়েছিল। সো ইটস এ 4-ওয়ে গ্রুপ। সেমিকন্ডাক্টর সাকসেসফুল হতে হলে এই প্রত্যেকটা পার্টিকে কিন্তু একটা রোল প্লে করতে হবে, তা নাহলে আমরা উইল গো নোওয়্যার। তো সেই ন্যাশনাল টাস্ক ফোর্সটা এই জুলাইয়ের 1 তারিখে 6 মাস পরে একটা রেকমেন্ডেশন সেট জমা দিয়েছে। টোটাল 22টি পদক্ষেপ নিয়ে রেকমেন্ডেশন সেট জমা দিয়েছে। কিভাবে হাউ ক্যান বি কুইকলি র্যাম্প আপ ইনটু দ্য ইন্ডাস্ট্রি, এবং সেটা 3 ভাগে ভাগ করা। একটা হচ্ছে পলিসি ইন্টারভেনশন, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আর তৃতীয়টি হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটি। সো এই 3টা জায়গায় যদি আমরা ক্যাটাগরিক্যালি বলে দিয়েছি সরকারকে কি করতে হবে, সরকারের কি ইন্টারভেনশন লাগবে, আর বাকিটা আসলে ইন্ডাস্ট্রি নিজের মতো করে নিবে। সরকার কি রোলটা প্লে করতে হবে খুব ক্লিয়ারলি বলা আছে। সো আমি এখন আশা করছি যে, আর এটা আসলে ইটস নট আ ওয়ান ডে প্রজেক্ট, ইটস আ লং টার্ম এক্সারসাইজ। তা আমি আশা করছি যে আগামী যখন সরকার আসবেন তারাও এটাকে ফলো থ্রু করবেন, তারা এটাকে কন্টিনিউ করবেন। ওনারা যদি কন্টিনিউ করেন, আই জেনুইনলি থিঙ্ক টু ইউর পয়েন্ট যে সেমিকনে আমাদের মানে দি অপরচুনিটি ইজ ইনফিনিট। সত্যি কথা বলতে আমাদের যে ইয়াং ওয়ার্কফোর্স, এটাই তো আমাদের একটা প্রেডিকশন সেদিন দেখলাম যে মালয়েশিয়াতে নাকি ওরা প্রেডিক্ট করছে যে ওদের আগামী 3 বছরে ওদের 60,000 সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে যারা সেমিকন স্পেশালিস্ট। কিন্তু ওদের কোনোভাবেই হিসাবে 20,000-এর বেশি ওরা লোকালি প্রডিউস করতে পারবে না। তার মানে 40,000 তো আমরা ইজিলি বাংলাদেশ থেকে এক্সপোর্টই করতে পারি। ফরগেট অ্যাবাউট ইভেন লোকাল ইন্ডাস্ট্রি, আমরা 40,000 ছেলে মেয়েকে ইজিলি মালয়েশিয়াতে সেমিকনের জন্য ইন্ডাস্ট্রিতে পাঠাতে। চাইনিজ মার্কেটও একই অবস্থা, হিউজ ডিমান্ড আছে সেখানে। Exactly. আরো দু একটা বিষয় টাচ করবো, সেটা হচ্ছে যে চিটাগং পোর্ট নিয়ে আপনি অনেক সমালোচিত হয়েছেন, যেহেতু আপনি দেশের বাইরে থেকে এসছেন একটা এজেন্ডা নিয়ে আসছেন, কোনো একটা গোয়েন্দা সংস্থার আমাদের একমাত্র ফাংশনাল বন্দরটা নাকি আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন। Right. এবং এই বিক্রি করে দেবার সন্দেহটা আরো বেশি ঘনীভূত হয়েছে ইরানের ইসরায়েলের অ্যাটাকের পরে আর কি, যে আমরা দেখলাম যে চাবাহার পোর্ট কিভাবে ইন্ডিয়াতে দেওয়ার কারণে সেখানে মোসাদ ইন্টারভিউ করেছে ইনফ্যাক্ট কাইন্ড অফ রয়ের মাধ্যমে, এবং 55-56 জন রয়ের এজেন্টও ধরা পড়েছে দেখলাম ইরানে। Right. সো আপনিও এরকম একটা মানে মাস্টার প্ল্যানের অংশ আমাদের পোর্টটাকে বিক্রি করে দেওয়ার জন্য আর কি। তো আসলে দেশ বিক্রির অংশ হিসাবে পোর্ট কতটুকু বেচা বিক্রি করছেন আপনারা? মানে কোত্থেকে শুরু করবো চিন্তা করছি আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে। দেশ বিক্রিটাই আমার ইন আ ওয়ে আমার চাকরি আর কি, মানে ইন আ নাইসার ওয়ে, যে দেশকে প্রমোট করে দেশে যদি আমি কিছু ইনভেস্টমেন্ট আনতে পারি, সেটারই একটা অফশুট হিসাবে। আসলে পোর্টে কিভাবে জড়িয়ে গেলাম এটাও একটা মজার কাহিনী, বটে একদিন আপনার ডিপার্টমেন্টের অংশ না কাইন্ড অফ, তাই না? ইন আ ওয়ে ইটস নট রাইট। সো the only relevance I have is যদি আসলে বিজনেস ক্লাইমেটের জন্যই আসলে আমার ইনভলভ হওয়া। এবং আপনার মনে আছে কিনা যে আমরা যে ইনভেস্টমেন্ট সামিট করলাম, ওখানে আমরা যেই লং টার্ম অ্যাম্বিশনটার কথা শেয়ার করার চেষ্টা করেছি যে বাংলাদেশ বিকামিং আ ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হতে হলে আসলে লজিস্টিক্স নেটওয়ার্কটা ঠিক হতে হবে। এটা না হলে দ্য রেস্ট অফ দ্য স্টোরি উইল নট ওয়ার্ক আউট। সেই কারণেই আমার ন্যাচারাল ইন্টারেস্ট ফর পোর্টস, যে পোর্টটা ঠিক করতে হবে ভাই, তা না হলে আসলে এই দেশের আর কিছু হবে না। তো আমার কেসটা খুব সিম্পল। আমি খুব সিম্পলি জিনিসটাকে দেখি। সেটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র পোর্ট চট্টগ্রাম পোর্ট এই মুহূর্তে, এবং আগামী যেই পোর্টগুলোর কথা বলা হচ্ছে, মাতারবাড়িতে ডিপসি পোর্ট, লালদিয়াতে একটা এপিএম এর একটা পোর্টের কথা বলা হচ্ছে, মংলা টার্মিনাল করা হচ্ছে, মংলাতে কাজ হচ্ছে। এই সবগুলা পোর্ট কমপ্লিট অপারেশনে যেতে মিনিমাম 3 থেকে 5 বছর সময় লাগবে। এই 3 থেকে 5 বছর আমরা কি করব? 3 থেকে 5 বছর তো আমাদের আসলে নিউমোরিং কন্টেইনার টার্মিনালই আমাদের হৃৎপিণ্ড, রাইট? তো এনসিটি যদি আমি এই 3 থেকে 5 বছর একটা লোকাল অপারেটরকে দিয়ে চালাই, সে যেই লেভেলের এফিশিয়েন্সি
এবং অর ইনএফিসিয়েন্সি, লেটস পুট ইট দ্যাট ওয়ে, এবং যেই লেভেলের করাপশন, এই করাপশনের গল্প আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি। আপনি যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, সে বলবে যে পোর্টের করাপশন আনবেয়ারেবল। এই যেগুলোর ভিতর দিয়ে আমরা চলে আসছি, এগুলাকে বদলাতে না পারলে আসলে আগামী ৩ বছর কোনো প্রোগ্রেস হবে না। তা আমার লজিকটা খুব সিম্পল, যে আমার দরকার যে বেস্ট অপারেট করতে পারে, সে লোকাল হোক, সে বিদেশি হোক, আমার তাতে কিছু আসে যায় না। কারণ আমি জেনুইনলি মনে করি তার পাশে নেভাল বেস আছে, সো আমি সভরেন্টি নিয়ে ওয়ারিড না। ইনফ্যাক্ট আমি বলবো এটা ইটস এ ডিফেন্স মেকানিজম। আমি যদি আজকে ৪-৫টা পোর্টে ৪-৫টা শক্তিশালী আন্তর্জাতিক দেশের ইকোনমিক ইন্টারেস্টকে এস্টাবলিশ করতে পারি, তাহলে তারা তাদের নিজেদের স্বার্থেই আমার পোর্টগুলোকে আসলে স্টেবল রাখবে। অ্যাবসলিউটলি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার জন্য আই ডোন্ট রিয়েলি সি দিস এজ সভরেন্টি ইস্যু, আই সি দিস এজ এন এফিসিয়েন্সি ইস্যু। এবং বাংলাদেশের এই কন্টেনার টার্মিনাল গ্লোবাল র্যাঙ্কিংয়ে ৩৩৯, টপ 100 এর মধ্যে মেজরিটি আর রান বাই টপ 5 পোর্ট অপারেটর। সো এটাই ন্যাচারাল, এটা তো অস্বাভাবিক কিছু না। এগেইন ইট গোজ ব্যাক টু দ্য সেম পয়েন্ট আই ওয়াজ মেনশনিং, যে বিরাট চেয়ারম্যান যখন আপনি একজন সেক্রেটারিকে করেন, আপনি তো আসলে ভুল জায়গায় কম্পিট করছেন। আপনি 3rd ডিভিশনে খেলা একটা দলকে হঠাৎ করে বললেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটা ম্যাচ খেলে এবং এই খেলা তোমাকে জিততেই হবে, না হলে আসলে তোমার বাকি সব মৃত্যুদণ্ড হবে। হ্যাঁ, তো এটা তো রিয়েলিস্টিক না। তো আমার লোকাল অপারেটর যে পৃথিবীতে আর কোথাও কখনো পোর্ট অপারেট করে নাই, তাকে আমি বলছি যে একদম মানে স্টেট অফ দি আর্ট পোর্ট একটা চালানোর চেষ্টা করো, কারণ দিস ইজ দি অনলি পোর্ট আই হ্যাভ, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। তো এখন এটা কোন জায়গাতে আছে আলোচনাটা? আলোচনা যে জায়গায় ওয়ার্ল্ডের সাথে যেটা আলোচনা চলছিল। আচ্ছা, ডিপি ওয়ার্ল্ডকে আমি একটু সাইডে রাখতে চাই। আমার মনে হয় যে ট্রানজিশনটা নিয়ে প্রসেসটা আমরা একটু ক্ল্যারিফাই করি। ফার্স্টের প্রথম পার্টটা হচ্ছে যে আমাদের কারেন্ট যে পোর্ট অপারেটর আছেন, উনার কন্ট্রাক্ট আসলে ৬ তারিখে এক্সপায়ার করে যাচ্ছে, আগামীকাল এক্সপায়ার করে যাচ্ছে। যেহেতু আগামীকাল এক্সপায়ার করে যাচ্ছে, আমরা তাই চট্টগ্রাম যে বন্দর কর্তৃপক্ষ সিপিএ, চিটাগং পোর্ট অথরিটি, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে তাদেরকে একজন পোর্ট অপারেটর খুঁজে বের করার জন্য, যে ট্রানজিশন ফেজটাকে ম্যানেজ করবে। তো আপাতত আমি যতদূর জানি, নৌ পরিবহন উপদেষ্টা যেটা বলেছেন যে সিডিডিএল, চিটাগং ড্রাই ডক লিমিটেড, ওনাদের অপারেশন আসলে ব্যাক এন্ডে নেভি করেন। তো সিডিডিএলকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই পোর্টটিকে চালানোর জন্য, অপারেট করার জন্য। ওয়াইল দে রান দ্য পোর্ট, আমরা যেটা করব, আমরা একটা ক্লাসিক টেন্ডারিং প্রসেসের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মতো হবে। সেখানে আমাদের অলরেডি আইএফসি আমাদের আসলে অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। তারা একটা টেন্ডার ডকুমেন্ট বানাবে, টেন্ডার হবে। সেই টেন্ডার হওয়ার পরে বিদেশি অপারেটরকে, যদি এটা তো বিদেশি ডিপি ওয়ার্ল্ডই পাবে, ব্যাপারটা তো এরকম না। দে আর ওয়ান অফ দ্য they are one of the front runners. So let's put it that way. They are one of the front runners. এই জন্য ডিপি ওয়ার্ল্ডের কথা বারে বারে উঠে আসে। সিঙ্গাপুর অথরিটি এবং আরো বিভিন্ন সিঙ্গাপুর আছে, অনেকেই আছে। এবং প্রত্যেকেই ওনারা কিন্তু এখন ওনারা আমাদের রোড ম্যাপটা জানেন, যে আমরা ২০৩০-এর মধ্যে ৬টি পোর্টের কথা বলছি, আমরা খুব ক্লিয়ারলি বলে দিয়েছি, রাইট? সো ওনাদের একটা টার্গেট আছে যে আচ্ছা এই ৬টার মধ্যে আমি হয়তো 3rd পোর্টটাতে যেতে চাই। সো সবাই হয়তো সবগুলাতে বিডও করবেন না। সো দেয়ার ইজ সাম প্লে গোয়িং অন দেয়ার। সো দেয়ার ইজ মানে ব্যাক হাউস নেগোসিয়েশন অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি। তাহলে এটা কি মানে আপনি এখন যে ইনএফিসিয়েন্সি এবং করাপশনের কথা বলছেন, এটা কি এই যে ইন্টারিম যাদেরকে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে, তারা কি এটা কারেন্ট অ্যারেঞ্জমেন্টের থেকে আরেকটু বেটার করবে এরকম? আমি আশা করছি অ্যাট লিস্ট করাপশন সিগনিফিকেন্টলি ড্রপ করবে। যেহেতু তারা আসলে একটি স্টেট ওনড এন্টিটি। সিডিডিএল ইজ ওনড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। সো একটা আর্মস লেন্থ ডিসটেন্স অবশ্যই আছে বাংলাদেশ সরকারের সাথে, বাট যেহেতু স্টেট ওনড এন্টিটি এবং সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত, আমরা নেভি চালায়। জি, আমরা হিস্টোরিক্যালি দেখে এসেছি যে সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত অর্গানাইজেশনগুলো কিন্তু অ্যাট লিস্ট আপনি করাপশন অ্যালিগেশন সিগনিফিকেন্টলি লোয়ার দেন ওয়্যারএভার ইউ সি আদার অপারেটর। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার ধারণা যে করাপশন একটা সিগনিফিকেন্ট ডেন্ট হবে। রাইট। আরেকটা বিষয় হচ্ছে, প্রায় শেষ দিকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে আগামী বছর নভেম্বরে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবার কথা আর কি, মধ্যমায়ের দেশ। তা আমরা যখনই ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলি টলি যে এবং একটা দুইটা চ্যালেঞ্জ আছে এখানে। একটা হচ্ছে যে যেই সকল ডেটার উপরে ভিত্তি করে এই অ্যাজাম্পশনটা করা হয়েছে, আমরা যেহেতু $1500 প্লাস কান্ট্রি, সো আমরা এখানে গ্র্যাজুয়েশন করতে পারি। আবার এটাও একটা ইকুয়ালি আমরা জানি যে মানে ডেটা ম্যানিপুলেশনটা কোন লেভেলে হয়েছে গত 16 বছর এভরিওয়্যার। এবং আপনি যদি বিরাট কাজ করছেন ইকোনমিক ডেটা ম্যানিপুলেশন, আপনি তো ফার্স্ট হ্যান্ড দেখতে পাচ্ছেন আর কি। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কি একটা রং ফুটিংয়ের উপর করা হয়েছিল কিনা? যে আমি ধরেন প্যারা অলিম্পিকের কোয়ালিফাইড লোকদেরকে মেইন অলিম্পিকে ওসেন বোল্টের সাথে কম্পিট করতে পাঠাচ্ছি কিনা আর কি, ব্যাপারটা এরকম কিছু ঘটবে কিনা। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাকে আপনি পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু কোনো ট্রেনিং নাই, কোনো প্রস্তুতি নাই।
এই পুরো ট্রানজিশনটা আমি কিভাবে পার করব। যদিও আমাকে ৩-৪ বছর একটা গ্রেস পিরিয়ড দেবে 2030 পর্যন্ত। ইজ ইট গুড এনাফ? আমরা কি আসলে হ্যান্ডেল করতে পারবো কিনা? এবং এরকম বক্তব্য আছে যে বাংলাদেশ মানে সিঙ্গাপুর নাকি এই ট্যাকটিকটা প্লে করেছে বহুদিন। যে তারা ডেভেলপ কান্ট্রি হওয়ার জন্য কোয়ালিফাই করেছে। কিন্তু বহু বছর নাকি লি কুয়ান ইউ এই অ্যাপ্লিকেশনটা করতো না। সে ডেটা সাপ্রেস করে বলতো যে, "না, না, আমরা এখনো গরিব দেশ।" এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে ওয়াশিংটনের সাথে বেইজিংয়ের কিন্তু এই ইটা রয়ে গেছে। বেইজিং বলছে যে, "না, আমরা ডেভেলপ কান্ট্রি না, আমরা একটা ডেভেলপিং নেশন।" জি, এইজন্য সে মুদ্রার করে না, কারেকশন করে না। রাইট। কারেকশন না করলে সে হচ্ছে এক্সপোর্ট লেভারেজ পায়। তো সেই জায়গাতে যদি ১ম ২ টা আশঙ্কা সত্য হয় যে আমাদের সব প্রিপারেশন আছে, আমাদের ডেটা ম্যানিপুলেশন হয় নাই। তারপরও শুড উই মানে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়াটা কি আসলে স্ট্র্যাটেজিক্যালি রাইট ডিসিশন হবে কিনা? রাইট। আম ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন বিকজ এটা নিয়ে তো আপনি যেকোনো ফোরামে ইট উইল বি আ স্প্লিট ফোরাম। তো আপনার যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পল ধরে যদি আমি যাই, প্রিপারেশনের যে অভাব আছে এতে আমার কোনো সন্দেহ নাই। আম আমরা যেই রেসটাতে এন্টার করার কথা বলছি, যেই গ্রুপে ঢোকার কথা বলছি, সেই গ্রুপের যারা যেভাবে অপারেট করেন তাদের সেই প্রস্তুতিমূলক কিছুই আমরা আসলে করিনি। তা আমাকে অলিম্পিকে পাঠানো হচ্ছে কিন্তু আমাকে কোনো ধরনের ফান্ডিংও দেওয়া হয়নি, আমাকে কোনো ধরনের প্রস্তুতি করানো হয়নি এবং এট দ্য সেম টাইম এই প্রস্তুতি করার জন্য যেই আম মানে সময়টা দরকার ছিল, সেই সময়টাও এখন অনেক কমে চলে এসেছে। বিকজ আমরা হ্যাঁ, উই ক্যান আর্গুই যে ডেটা ভুল ছিল। আম ডেটা তাহলে আপনাকে প্রায় 50% ডিসকাউন্ট করতে হবে আরকি আমাদের কারেন্ট ডেটা থেকে। বাট সেই যুক্তি দিয়ে তো আপনি আসলে ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে আ দাঁড়িয়ে বলতে পারবেন না যে, "দেখেন আমাদের লাস্ট ১০ বছরের ডেটা ভুল। এই ডেটা সব তৈরি করতে হবে। এগুলা করে আমি আপনাকে বলতে পারবো আসলে আমি ১৫০০ র উপরে গেলাম কিনা।" টাফ কল বিকজ তখন আরো অনেক কিছুই চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে, এখন যদি আমরা ধরে নিই যে আসলে ডেটাটা ভুল হলেও এটা ১৫০০ র নিচে না, তাহলে আমাদের নেক্সট লজিক হবে যে আমাদের প্রিপেয়ারনেস নাই। আমাদেরকে আরেকটু সময় দেন। তো এই সময়টা আসলে কিন্তু ডিসক্রিশনারি। উনাদের কাছে গিয়ে আমাদের চেয়ে নিতে হবে। তো এই কারণে সরকার থেকে সবসময় বলা হয় যে, আমরা যদি প্র্যাকটিক্যালি মনেই না করি যে আমরা আগামী নভেম্বরে গ্র্যাজুয়েট করব না, তাহলে আসলে আমাদের কোনোদিনই প্রস্তুতি হবে না। ১ম প্রেমিসটা হচ্ছে একদম হোল্ডিং প্রেমিস হচ্ছে যে উনারা তো বলতে পারেন যে, "আপনারা সময় চেয়েছেন কিন্তু আমরা আপনাদের সময় দিলাম না।" তো যদি উনারা না দেন, তো আমি কি বলব আমি খেলব না? সেটা তো হবে না। কারণ আমাকে তো গ্লোবাল ট্রেডে প্লে করতেই হবে। উনি যদি আমার গ্র্যাজুয়েট জোর করে করিয়ে দেন, তখন আমার কি হবে? কারণ থিওরিটিক্যালি তো I গ্র্যাজুয়েট। সো ১ম প্রেমিস হচ্ছে উই শুড প্রিপেয়ার ফর নভেম্বর। এটা আমার কমপ্লিটলি আমার পার্সোনাল মতামত। I don't think it's a মানে ইন্টারিম গভর্নমেন্টের মতামত আমি দিচ্ছি না। আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি যে উই শুড প্রিপেয়ার 100%। ততদিন যেতে জিওপলিটিক্যাল সিচুয়েশন ঠিক কোথায় গিয়ে ঠেকবে এটা আমার মনে হয় ইটস এনিওয়ানস গেস, এনিওয়ানস বেট। সো জিওপলিটিক্যাল প্রেশার, ট্রেড ইমব্যালেন্স এ আমরা কোথায় গিয়ে ঠেকি? ইউএসটিআর এর সাথে আমাদের এখন নেগোসিয়েশন চলছে সেটা কোথায় গিয়ে ঠেকে? আমরা কতগুলো এফটিএ সাইন করতে পারি? এরকম অনেকগুলা ইকোনমিক ফ্যাক্টরের উপর বেস করে আমাদের ফাইনালি একটা পজিশন নেওয়া উচিত যে আমরা গিয়ে আবার রিকোয়েস্ট করব কিনা যে আমাদেরকে আরো কয়েকটা মাস বাড়িয়ে দেন। সো আই থিংক দ্যাটস আ দ্যাটস আ ডিসিশন দ্যাট শুড বি টেকেন ক্লোজার টু টাইম। এখন বসে আমার প্লে হচ্ছে 1 ইয়েস আমাদের প্রিপেয়ারনেস একদম নেই। ২০২৪ সালে আমাদের যেখানে থাকা উচিত ছিল, প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে সেখান থেকে আমরা অনেক দূরে আছি। সো আমাদেরকে কোনোভাবে ফাস্ট ট্র্যাক করার চেষ্টা করতে হবে। সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে হবে আমরা যতটুকু প্রিপেয়ার হতে পারি, হওয়ার চেষ্টা করি। আর ক্লোজার টু টাইম ডিপেন্ডিং অন দ্য গ্লোবাল ট্রেড, ডিপেন্ডিং অন জিওপলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড আওয়ার ওন ইন্টারনাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন, উই নিড টু টেক এ কল যে আমরা আসলে কি করব। এবং বাজেট একটা ক্লাসিক্যাল মানে মানে মাইলফলক বলবো আরকি যে আপনি যে প্রিপেয়ারনেস এর কথা যেটা বললেন যে বাজেটে তো যেহেতু এটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, জি, যদি আমি আগামী বছর নভেম্বর ধরি, তাহলে সেখানে বাজেটকেও দেখলাম না যে স্পেসিফিকলি এটাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন তো একটা জাতির ইকোনমিক হিস্ট্রিতে তো একটা বিশাল ব্যাপার। বড় ব্যাপার। জি। তো সেখানে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে কি আমি ওটাকে আসলে টার্গেট করে ধরলাম কিনা? এরকম কোনো রিফ্লেকশন এ কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি তো অর্থনীতি তো ভালো বুঝি না। বাট আমার কমন সেন্স এর জায়গা থেকে আমি সেটা দেখতে পাই নাই। জি। না, and budget is a great topic যেটা also gives us an indication যে আসলে আমাদের preparedness কতদূর। দেখেন এখনো বাজেটে আমার কিন্তু বাজেট সাপোর্ট লাগে মাল্টিল্যাটারাল থেকে। That is very unfortunate. আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যদি মাল্টিল্যাটারাল থেকে টাকা নেন, ফ্যান্টাস্টিক। আপনি একটা এমআরটি লাইন করবেন, আপনি একটা রাস্তা করবেন, একটা ব্রিজ করবেন, ভেরি গুড।
বাট আপনার যদি সরকারের কর্মকর্তাদের বেতন দেওয়ার জন্য লোন নেওয়া লাগে, এই লোনের টাকা আপনি কিভাবে ফেরত দিবেন? তা আমরা কস্ট এখনো অফসেট কিন্তু করবে না, এক্সাক্টলি তার ইউ কোনো রেভিনিউ নাই ক্যানট তো। borrow to run your expenses. That's not the right way of running a country. কিন্তু আমরা কিন্তু এখনো ওই জায়গায় আছি। সো আমাদের এখনো অনেক দূর বাকি আছে ডেফিনিটলি। আমি সো I echo the concern from investment community and also a lot of economists যে আমাদের preparedness এর অভাব আছে। But we have to also accept that someday this will happen, and that's why we should probably try. শেষের দিকে একেবারে তো ২-১টা কুইক কোয়েশ্চেন। একটা হচ্ছে যে এপ্রিলে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। প্রফেসর ইউনূস বলে দিয়ে গেছেন এবং বিয়ন্ড জুন মানে শেয়ার থাকছে না। দ্যাটস দ্য মানে মানে কাট অফ পয়েন্ট আরকি। তো জুনের বিয়ন্ড কি আশিক চৌধুরী বিদায় থাকবে? সেটা তো দেশের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত না মনে হয়। আম আমার অফিসিয়াল কন্ট্রাক্ট ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ২ বছরের কন্ট্রাক্ট। আম ভেরি কমন বাইরের দেশে যে প্রাইভেট সেক্টর থেকে মানুষ আসেন, আবার প্রাইভেট সেক্টরে ফিরে চলে যান। সেটাই আমার ইনিশিয়াল হোল্ডিং পজিশন। আর যখন ইলেকশন হবে তখন দেশ কি চায়, আসলে ট্রানজিশনটা কিভাবে হয় এগুলা too far away for me to say. সো আপাতত আমার আমার যেটা ধরে আমি কাজ করছি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাকে অ্যাপয়েন্ট করেছে। সো অন্তর্বর্তীকালীন সরকারের সাথেই হয়তো আমার অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়ে যাবে। সো আমি যা দেশের জন্য রিফর্ম করতে চাই বা যা কন্ট্রিবিউশন করতে চাই, I want to do it before the election. তো ফিরে যাওয়া মানে কি মানে দেশ ছেড়ে একেবারে চলে যাওয়া না দেশে থাকা হবে তারপরে? যদি বিদায় থাকা না হয়? দেশ থেকে যদি বের করে না দেয় তাহলে দেশে থাকার ইচ্ছা আছে। সো দেখা যাক। রাইট। আর হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে কাজ করবার ব্যাপারে রিজার্ভেশন, আগ্রহ কোনো কিছু আছে? ভেবেছেন এখনো? অত ডিপলি ভাবিনি। অ্যাজ আমার ১ম হচ্ছে যে আমাকে আসলে যে জিনিসটা আমরা আগেও দেখেছি সেটা এবার হবে কিনা জানি না। সেটা হচ্ছে প্রিন্সিপালের ক্ষেত্রে আমি আসলে কম্প্রোমাইজ করতে রাজি না। they have to allow me to keep national interest at first, integrity as well. সো আমার কিছু নিজের বার আছে যে বারগুলা ওই ওই বাউন্ডারি গুলা যদি ওনারা আমাকে সেট করতে দেন এবং এখন আমি যে ফ্রি উইল নিয়ে কাজ করি, যে ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করি এবং যেহেতু আমার রিপোর্টিং বস প্রফেসর ইউনুস, সো আমার জন্য লাইফ ইজ অ্যাকচুয়ালি মাচ ইজিয়ার ইন আ ওয়ে। আমার বসকে নিয়ে চিন্তা করতে হয় না। আমি জানি যে আমি ঠিক ডিসিশন নিচ্ছি আর উনি ওটাকে এন্ডোর্স করবেন। তো সেরকম যদি একটা সেটআপ হয় তাহলে আমার ধারণা অনেক টেকনোক্র্যাটই হয়তো ইন্টারেস্টেড হবেন দেশে কন্ট্রিবিউট করার জন্য। সেটা আমাকে দিয়েই করাতে হবে এমন কোনো কথা নাই। মেবি দেয়ার আর মেনি আদার ইনভেস্টমেন্ট ইন্ডিভিজুয়ালস হু ক্যান কাম অ্যান্ড ডু মাই জব অ্যান্ড প্রবাবলি ডু বেটার দ্যান আই ডু। রাতের বেলা বাসায় যাওয়ার পরে কি মনে হয় না কি ইটস ফ্রাস্ট্রেটিং ডিসিশন যে ইউ রিগ্রেট রিটার্নিং? রাতের বেলা বাসায় যাওয়ার পর ১ম যেটা হয় সেটা হচ্ছে যে সরকার আজকে যেসব ভুলগুলা করলো, সেই ভুলগুলার জবাবদিহিতা আমার ওয়াইফকে দিতে হয়। তো এটা সরকারি চাকরি করার একটা ইন্টারেস্টিং conundrum. কালেক্টিভ রেসপন্সিবিলিটি, Collective ক্যাবিনেট responsibility, yes. রেসপন্সিবিলিটি, No collective credit, but definitely collective downside responsibility. লায়াবিলিটি। Absolutely. So so গিয়ে আমার প্রায়ই মনে হয় যে কি যে করছি। রাজনীতি করবেন? আমি আসলে ক্লাসিক প্রফেশনাল। I would like to stay as a technocrat. মানে ফিউচারে ভোট-টোট করবার গান পয়েন্টে ধরলে যে নির্বাচন করতে হবে, গান পয়েন্ট মানে তো হচ্ছে যে নির্বাচন করতে হবে নির্বাচন অথবা মৃত্যু। মানে এরকম আপনি আরকি। চে গুয়েভারার মতো করে বললেন আরকি। So that's a If different there is story. a revolutionary decision that you have to stand. I would prefer to be a leader who is utilizing his strengths for the country, which in my case I think is finance and economics and investment. So সেই জায়গাটায় কাজ করার ইচ্ছা আমার বেশি। সো আই থিংক আমি নিজেকে যেভাবে দেখি সেটা হচ্ছে যে আমাকে যদি আমার সেক্টরে কন্ট্রিবিউট করার সুযোগ দেওয়া হয়, আই উইল ট্রাই মাই বেস্ট টু সার্ভ দ্য নেশন। ইট ইজ নট, আই ডোন্ট থিঙ্ক আই এম ম্যারিড টু পার্টিকুলার পলিটিক্যাল থিওলজি। অবভিয়াসলি যেহেতু ইউকেতে আপনার মতো অনেকদিন থেকেছি, বড় হয়েছি, সো একটু লিবারালিস্ট, একটু লেফটিস্ট সেরকম ব্যাপার-স্যাপার আছে। বাট ইন জেনারেল আই থিঙ্ক আই এম মোর ফোকাসড টুয়ার্ডস ন্যাশনাল ইন্টারেস্ট। আশিক চৌধুরী, বিডের চেয়ারম্যান, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলেন আশিক চৌধুরীর কথা, স্বপ্ন, তার দেশে ফেরবার গল্প এবং বিডাতে সে যে প্যারাশুট জাম্পিং করেছে সিঙ্গাপুর থেকে সরাসরি, সেই বিডাতে আসলে সে কতটুকু রেস্কিউ করতে পারছে। দ্যাটস ফর পোস্টারিটি। হিস্ট্রি উইল জাজ বোথ বিডা অ্যান্ড আশিক চৌধুরী এবং ইনুস সরকারকে। ইনুস সরকারের ফোন কলটা আসলে কারেক্ট ছিল কিনা, এরকম একজন মানুষকে ডাকাটা ঠিক হয়েছে কিনা,
ডাকার পরে ১ সপ্তাহের মধ্যে ফিরে আসাটা সঠিক ছিল কিনা? এবং এই সঠিক যদি কিছু, কিছু থেকে থাকে, এই সঠিক কাজগুলো কি ২ বছরের বিয়ন্ডেও চলা উচিত ছিল কিনা? অ্যান্ড there will be lot of questions and debates and I hope যে ফিউচারে কোনো একদিন এইটা রেফারেন্স ধরে আশিক চৌধুরীকে আমরা আবার জিজ্ঞাসাবাদ করব। আবার তাকে রিমান্ডে নেয়া হবে। কেন তিনি প্যারাসুট জাম্পিং এ ফেইল করেছেন অথবা আরো বেশি সফল হওয়ার সুযোগ থেকে দেশকে বঞ্চিত করেছেন।